বুড়িগঙ্গা শহর রাজধানীর চারপাশে নদীগুলো দ্রুত দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। শেখ হাসিনাকে কথা বলতে দিয়ে ভারত দেশের সার্বভৌমত্বকে অপমান করেছে মন্তব্য রিজভির। ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ, দিল্লির অভ্যন্তরীণ হস্তক্ষেপ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা ১১ দলের। ৫ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ, অভিযোগ নেতাদের। ২০২৪ সালের ১১ জুলাই সাদ্দাম ইনানকে সরাসরি ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বুড়িগঙ্গা শহর রাজধানী ঢাকা চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন শীর্ষক বৈঠক। বৈঠকে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং রাজধানী সংলগ্ন অন্যান্য নদীর বর্তমান পরিবেশগত অবস্থা, দূষণের উৎস, বিদ্যমান চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে নিঃসরণ, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা, খালগুলোর নাব্যতা হ্রাস এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে নদী দূষণের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ সময় নদী দূষণ রোধে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার ইটিপি কার্যকরভাবে পরিচালনা নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত অভিযান পরিচালনা এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নদী দূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তাই দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। শেখ হাসিনাকে কথা বলার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের রক্ত ও দেশের সার্বভৌমত্বকে অপমান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত। এটি জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমানজনক আচরণ। একে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করেন রিজভী। বলেন, পালিয়ে যাওয়ার দিনে শেখ হাসিনাকে এই সুযোগ করে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অপমান করা হয়েছে। রিজভী আরও বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর পথে হাঁটে তখনই আন্তর্জাতিক নানা চক্রান্ত সেই পথে বাধা তৈরি করে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। একজন পলাতক আসামিকে তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরার জন্য সুযোগ করে দেওয়া হলো এবং তার পুত্র সহ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের যে ইন্টারনাল অ্যাফেয়ার্স, সেই ইন্টারনাল অ্যাফেয়ার্সেও এটা এক ধরনের হস্তক্ষেপ। অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে, পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। জনগণের মৌলিক অধিকার পূরণে বিএনপি সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছেন জোট নেতারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে জ্বালানি, তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে একথা বলেন তারা।
এ সময় বিদ্যুৎ বিলের ডাকাতি বন্ধের আহ্বান জানান বক্তারা। বলেন, প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজির খপ্পরে পড়ে গেছে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেন তারা। এ সময় বক্তারা বলেন, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার লুটপাট চালাচ্ছে, সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য জ্বালানি তেল গ্যাস সংকট তৈরি করেছে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ছাড়াও 11 দলীয় ঐক্যের জাতীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সচিবালয় ঘেরাও কর্মসূচি পালন করে 11 দলীয় জোট। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, 11 দলীয় জোটের কর্মসূচি নিয়ে সবশেষ পরিস্থিতি জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে 11 দলীয় জোটের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেটি ছিল আসলে মুক্তাঙ্গনে, এবং সেখানে অবস্থান কর্মসূচি ছিল। সেখানে তেল, গ্যাস এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এইসবের বিষয় এবং মৌলিক অধিকার আদায়ে মূলত 11 দলীয় ঐক্যজোটের যে সমাবেশ ছিল সেই সমাবেশ বৃষ্টির মধ্যেই কিন্তু দীর্ঘক্ষণ চলেছে, এবং তারপরে সমাবেশ শেষ করে জামাত আমিরের নেতৃত্বে 11 দলীয় জোটের সেখানে আমরা দেখেছি যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছিল, সেখানে বিরোধী নেতা ছিল, বিভিন্ন দলের সভাপতিরা ছিল। 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা কিন্তু আবার সচিবালয়ের সামনে তারা স্মারকলিপি দিতে আসেন, কিন্তু তাদেরকে সচিবালয়ের গেটে কিন্তু থামিয়ে দেওয়া হয়। পুলিশ তাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং তাদের যে পদযাত্রা সেটি কিন্তু আমার ঠিক পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া হয়, এবং এখান থেকে মূলত তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হয়। তাদের যে মূল দাবি সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাসের যে দাম বৃদ্ধি, এসবের প্রতিবাদে মৌলিক অধিকার আদায় এবং খুন গুম এসবের প্রতিবাদে এবং ন্যায় বিচারের প্রতিবাদে, ন্যায় বিচারের আদায়ের অধিকারের আদায়ে তারা কিন্তু এখানে এসেছিল। কিন্তু মামুন, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তৎকালীন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশন এই কল রেকর্ড দাখিল করে। প্রসিকিউশন জানায়, 2024 সালের 11 জুলাই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে সরাসরি ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কল রেকর্ডটি উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে উপস্থাপিত কল রেকর্ড অনুযায়ী 13 জুলাই ওবায়দুল কাদের ফোনে তৎকালীন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানতে চান এবং শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান আসামি। 3000-এর মতো স্টুডেন্ট আছে, ওই যে আন্দোলনকারীরা 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। এই 2 দিন জনসংযোগ করবে, তারপরে কাল মারো না কেন ওদের, নিষেধ করলো। আজকে থেকে হালকা হয়ে যাবো, কই হালকা হলো, নিজের জমায়েত আজকে ভালো বেশি ছিল স্যার। তোকে লাভ তাহলে কি বললে তোমরা, বাস্তবে কি হচ্ছে? জমায়েত মানে কিনা জমায়েত আর বিএনপি যোগ হয়েছে আজকে স্যার, আসছে স্যার ছাত্র দলের নেতৃবৃন্দ আসছে, তো যে কারণে জমায়েতটা ওই মানে ওইভাবে ইয়ে করছে। এটা কিছু করার নাই স্যার, আমরা স্টেপ নিতে বললাম, স্টেপ নিতে পারবো স্যার। মানে আমরা যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয় তাহলে আমরা সেটা করতে পারবো। আজকে স্যার যে আমাদের নিষেধ করলো, শাহবাগের দিকে যেতে তো আমাদেরকে নিষেধ করলো, বারবার ফোন দিয়ে বললো যে শাহবাগের দিকে বা অন্যদিকে আমরা যেন না যাই, বা ওদের মুখোমুখি যেন না হয়, এটাই তো বারবার বলতেছিল স্যার। যে আমরা যেন ওদের মুখোমুখি না যাই এটার জন্য বারবার আমাদেরকে বলতেছিল। আজকে কে বলতেছে? এই ফোন দিয়েছিল সবাই, আমাদের পুলিশ প্লাস বিপ্লব দল যোগাযোগ করছিল। বিপ্লব তো এটা বলার কথা না, আমি ওই পুলিশে যোগাযোগ করতেছিল, সব মিলে মুখোমুখি হতে একটু মানা করছিল। 2024 সালের 6 আগস্ট নেতৃত্ব শূন্য বাংলাদেশ ছিল উৎকণ্ঠা।
রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করেন। আজকের দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমদ সরওয়ারের রিপোর্ট। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণা করেন। বঙ্গভবন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় ৫ আগস্ট রাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ৩ বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত অনুসারে ৬ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন। যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন করতে হবে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তা না হলে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। ৬ আগস্ট দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই সময় নেতাকর্মীরা তাদের স্বাগত জানায়। এর আগে সকালে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতাকে বিজয়ের শুভেচ্ছা জানান। আমরা অভিবাদন জানাতে চাই, স্যালুট জানাতে চাই আমাদের ছাত্রদের প্রস্তাবকে প্রাধান্য দিয়ে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানায়। সংহতি শান্তি তারা বজায় রাখবেন। এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। সেই সাথে নাশকতার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ বিএনপি জামায়াতের ১,০০০-এর বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করে আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এ সময় হাজার হাজার ছাত্র জনতা তাকে অভিনন্দন জানাতে জেল গেটে ভিড় করে। নির্বাহী আদেশে ৫, ৬ ও ৭ আগস্ট ছুটির শেষের দুদিন বাতিল করে খোলা হয় সরকারি অফিস। এদিন সেনাবাহিনীর শীর্ষ পদে বড় আকারে রদবদল করা হয়। মেজর জেনারেল জিয়াউল হাসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এদিকে উৎসুক মানুষের ভিড় গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ রাষ্ট্রীয় সব স্থাপনায়। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ক্ষোভের চিহ্ন পড়ে আছে প্রতিটি স্থাপনায়। তবে আগের দিনের তুলনায় এসব স্থাপনায় কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী। রাজধানীতে সেনাবাহিনী ছাড়া সড়কে দেখা যায়নি পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হামলা, ভাঙচুর এবং পোড়ানোর পর রাজধানীর বেশিরভাগ থানা হয়ে পড়ে পুলিশ শূন্য। ট্রাফিক পুলিশ না থাকায় বিভিন্ন পয়েন্টে সড়ক শৃঙ্খলায় কাজ করে ছাত্ররা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে জনজীবন। সাধারণ মানুষের একটাই দাবি, শান্তি চান তারা। সুষ্ঠু শাসক যেন আমরা পাই, দেশের উন্নতি হোক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে নির্মিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বৃষ্টি ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে জুলাই জাদুঘরে পরিদর্শন করছেন সাধারণ দর্শনার্থীরা। ২০২৪ সালে জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করতে এই জাদুঘরটি গড়ে তোলা হয়েছে। এতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলের হত্যা, খুন, গুম, নির্যাতনের নানা তথ্য প্রমাণের পাশাপাশি জুলাই আন্দোলন ও শহীদদের স্মৃতি এবং গণতন্ত্রের পক্ষে সংগ্রামের ইতিহাস প্রদর্শিত হচ্ছে। শুক্র শনিবার ছাড়া প্রতিদিন ৩টি সকাল ১১টা থেকে দুপুর ১টা, দুপুর ১টা থেকে বেলা ৩টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীরা এটি পরিদর্শন করতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দর্শনার্থীরা বলছেন, এটি জাতির সামনে ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ এবং তার করুণ পরিণতি তুলে ধরবে। ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সেমিনারে এই পরামর্শ দেন তিনি। পার্বত্য অঞ্চলের জনগণের জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান বিষয়ে সেমিনারে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর মধ্যে বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে একটা পক্ষ তাদের দুর্বল রাখতে চায়। অপ্রতিরোধ্য একটা শক্তির কারণে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। সেমিনারে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা বলেন, পার্বত্য এলাকায় জমির মালিকানা হস্তান্তরে জটিলতা এবং একই জমি একাধিক ব্যক্তির নামে সার্টিফিকেট ইস্যু করায় বিরোধ তৈরি হয়। প্রথাগত জমির মালিকানার আইনগত স্বীকৃতির তাগিদ দেন সেমিনারের আলোচকরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
বুড়িগঙ্গা শহর রাজধানীর চারপাশে নদীগুলো দ্রুত দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। শেখ হাসিনাকে কথা বলতে দিয়ে ভারত দেশের সার্বভৌমত্বকে অপমান করেছে মন্তব্য রিজভির। ফেরত না দিয়ে রাজনীতির সুযোগ, দিল্লির অভ্যন্তরীণ হস্তক্ষেপ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 5 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে লং মার্চ কর্মসূচি ঘোষণা 11 দলের। 5 মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ, অভিযোগ নেতাদের। 2024 সালের 11 জুলাই সাদ্দাম ইনানকে সরাসরি ফোন করে শিক্ষার্থীদের উপর হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।